একটাই বলবো, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। বিরোধী দলনেতা বলছেন যে যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। আর এই মুহূর্তের খবর আপনারা দেখে নিয়েছেন যে সমস্ত জায়গা থেকে, কলকাতার বিভিন্ন জায়গা থেকে, আমরা যাদের ওই বাড়িতে যারা সহায়তা করেন, আমরা কেউ পিসি বলি, কেউ মাসি বলি, তারা সত্যি পালাচ্ছে বাংলাদেশে। শুভেন্দু অধিকারী কাকে মিন করলেন আমার বোঝার সাধ্যি নেই, আপনাদের বোঝার সাধ্যি থাকলে ভালো ব্যাপার। কিন্তু একের পর এক একেবারে বিভিন্ন এই বাংলাদেশি মুসলিম কলোনিগুলো যারা একেবারে তাঁবু খাটিয়ে পড়েছিল, তারা রাতারাতি এলাকা খালি করছে। কিন্তু আজকে এই মহারণ শুরু হচ্ছে। আপনাদের আজকের দিনটা সকলকে সাক্ষী থাকতে হবে। যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান, যারা ভারতের স্বাধীনতার লড়াইয়ে পার্টিসিপেট করার সুযোগ পাননি, তারা আজকের দিনে কিন্তু আপনাদের কাছে, আমাদের কাছে এটা সুযোগ। এটাকে কোনো অংশে ছোটভাবে দেখবেন না। তার কারণ, যে মেকানিজমের মাধ্যমে তৃণমূল কংগ্রেস এতদিন এই গণতন্ত্রের নাম করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতাটাকে আঁকড়ে ছিল, সেটাকে একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের ওই সিংহাসন থেকে টেনে নামানোর সময় আমাদের হয়ে গিয়েছে। এবং সেই প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। তৃণমূল কংগ্রেস আজ থেকে মাঠে নামছে, বিএলওরা আজ থেকে আপনার আমার বাড়িতে যাচ্ছে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে আজকে আপনাদের সামনে নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি, যেখানে আপনারা শুনলে বেশ কিছু তথ্য চমকে যাবেন। নমস্কার, আমি প্রলয়, আপনাদের সামনে আরো একটি নতুন পর্বে। দেখুন, তৃণমূল কংগ্রেস আতঙ্কিত, একেবারে আতঙ্কিত। তার কারণ, তৃণমূল কংগ্রেসের জেতার ফর্মুলাটা কার্যত বন্ধ করে দিচ্ছে এই এসআইআর প্রক্রিয়া। সেই কারণে যাবতীয় রাগ ক্ষোভ নির্বাচন কমিশন এবং বিজেপি ওপর উগরে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। একেবারে কোথাও কোনো যা ঘটনা ঘটছে, আপনি সংবাদ মাধ্যমে এখন আর কোনো মৃত্যুর ঘটনা দেখবেন না যে শুধু মৃত্যুর ঘটনা পাচ্ছেন। আগে আমরা দেখতাম না যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। কিন্তু এখন আপনি সংবাদ মাধ্যম খুললেই দেখবেন এসআইআর রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। কতটা নির্লজ্জ এই সংবাদ মাধ্যমগুলো, আজকে আপনাদের সামনে কয়েকটা নিদর্শন দিয়ে আসুন। আপনারা বুঝতে পারবেন যে আপনাকে আমাকে পরাধীন করে রাখার জন্য তৃণমূল কংগ্রেস নামক অগণতান্ত্রিক দলকে এত চুরি জোচ্চুরি খুল্লা এইরকম অগণতান্ত্রিক ব্যবস্থা করার পরেও তাদের হাতেই যেন ক্ষমতা থাকে। সেই কারণে দেখুন সংবাদ মাধ্যমগুলো কি খবর আমাদের খাওয়াচ্ছে। আসুন পরপর আপনাদের দেখায়। দেখতে পাচ্ছেন 2002 সালে তালিকায় নাম নেই, এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধার, শোরগোল ডানকুনিতে। আপনি ভাবতে পারছেন যে হৃদরোগে আক্রান্ত হয়েছে, সেটাকে সংবাদ মাধ্যম চালিয়ে দিচ্ছে এসআইআর আতঙ্কের হৃদরোগ। আপনি কল্পনা করতে পারেন, এটা ডাক্তারেরও বড় হয়ে গেছে। হৃদরোগে কোনো মানুষ যদি মারা যায়, তিনি তো আর বয়ান দিয়ে যায়নি যে আমি এসআইআর এর জন্য আমার মৃত্যু হয়েছে, এসআইআর আতঙ্কে আমার মৃত্যু হয়েছে। কিন্তু দেখুন, হৃদরোগে মারা গেলে এসআইআর আতঙ্কের নামে সেগুলো খবর ছাপিয়ে দিচ্ছে। আর ছবিটা দিয়েছে দেখুন, এআই জেনারেটেড একটা ছবি আনন্দবাজার দিয়েছে, যেখানে দেখে আপনাদের বা মানুষ সহজেই বিশ্বাস করতে সুবিধা হবে না সত্যি এসআইআর আতঙ্কে মারা গিয়েছে। পরের খবরে আসুন। নথি খুঁজতে বসে দেখেন বাবার নাম ভুল, হৃদরোগে মৃত্যু দীঘার হোটেল মালিকের, পরিবার দায়ী করলো এসআইআর কে। বুঝতে পেরেছেন, নিজের বাবার নামের বানান ভুল রয়েছে বলে নাকি এসআইআর আতঙ্কের হৃদরোগ হয়ে গেছে। এবং তার যে হৃদরোগ হয়েছে অন্য কোনো কোলেস্টেরল বেশি থাকার জন্য নয়, কিংবা হার্টে ব্লকেজ থাকার জন্য নয়, এটা আনন্দবাজার পত্রিকা সহ বাকিরা সকলেই জানেন। তার মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে। তৃণমূল যেমনটা বলে দিচ্ছে, সংবাদ মাধ্যম তেমনটাই কিন্তু প্রকাশ করে দিচ্ছে। কেন? আপনাকে আমাকে আরো বেশি দিন ধরে পরাধীন করবে আর চুরির টাকা আত্মসাৎ করবে কেউ কেউ। পরের খবরে আসি। কতগুলো খবর আপনারা দেখুন, একটা দিনে কতগুলো খবর। বৃদ্ধার আত্মহত্যার পর থেকে এসআইআর আতঙ্ক বীরভূমে, ব্যাংক থেকে সব সঞ্চয় তুলে নিচ্ছেন স্থানীয়রা। আত্মহত্যা করেছেন সেটা কোনো প্রমাণ নেই যে মানে এসআইআর জন্য কেউ আত্মহত্যা করেছেন, অথচ সেইটা সবাই মানে তৃণমূলপন্থী এবং তৃণমূলের ইকোসিস্টেম যা বলে দিচ্ছে সেটাই সংবাদ মাধ্যম ছড়িয়ে দিচ্ছে আপনাকে আমাকে ভয়ে ভীত করে দেওয়ার জন্য।
এবং সেই ভয়ে ভীত হয়ে স্থানীয়রা নাকি টাকা তুলে নিয়ে নিচ্ছেন সেটাও দেখাচ্ছে। তার কারণ আপনারাও যদি এভাবে টাকা তুলতে থাকেন তাহলে আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী যারা এই খবরগুলো ছাপছেন তারা আরো বেশি করে এই খবর ছাড়তে পারবেন, আর তৃণমূল কংগ্রেস গোষ্ঠীর প্রচুর লাভ হবে এতে। আচ্ছা, পরের খবর দেখা যাক কি লেখা আছে। এসআইআর এর জন্যই আত্মহত্যা করেছেন দাদু, নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর দায়ের বীরভূমে। দাদু আত্মহত্যা করেছেন এসআইআর এর জন্য, সেটা তিনি কনফার্ম হয়ে গেছেন। দাদু কিছু লিখে যাননি, কিন্তু নাতি বা নাতনি বুঝে গেছেন এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। নির্বাচন কমিশনের, ভাবুন কোনো পরিবারে কেউ আত্মহত্যা করলে নির্বাচন কমিশনের নামে এফআইআর, এটা রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়া করা সম্ভব হয়? আচ্ছা, পরের খবরটা দেখুন। আবার আমি ভ্যারাইটি খবর দিচ্ছি, বিভিন্ন রকম স্বাদের খবর দিচ্ছি। দেখুন পরেরটা। তামিলনাড়ুতে অস্বাভাবিক মৃত্যু, বর্ধমানের পরিযায়ী শ্রমিকের পরিবারের দাবি এসআইআর আতঙ্কেই মৃত্যু, দেহ ফিরল গ্রামে। বুঝতে পেরেছেন? দেখুন, তৃণমূল কংগ্রেস এটা বলতে পারে, কিন্তু একটা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে আনন্দবাজারের মতো বহুল প্রচারিত পত্রিকাগুলো, আপনি বলছেন যে আপনি পড়েন না আনন্দবাজার। আপনি পড়েন না, কত লক্ষ লোক পড়ে জানেন আপনি? কত কোটি লোক পড়ে জানেন আপনি? কিভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে আপনি বুঝতে পারছেন? এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আবার বলছেন যে এই আজকে তো পথে নামছেন, তার আগে থিম সং রেডি হয়ে গেছে। গতকাল 24 ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে থিম সং দিয়ে দিয়েছেন, তার সম্ভবত লেখা আর ইন্দ্রনীল সেনের গাওয়া। সে আমি শুনতে পারলাম না কয়েক সেকেন্ডের পর, এমন রুচিকর গান আমি আর শুনতে পারলাম না। যে যাই হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বাই ওয়ান গেট টু ফ্রি, ওই যে শোভন চট্টোপাধ্যায় জয়েন করেছেন আর অভিষেক কি যেন নাম, বৈশাখী বন্দ্যোপাধ্যায় জয়েন করে গেছেন। ওদের তো আর আলাদা করা যাবে না, ওদের বাই ওয়ান গেট টু। ওখানে আপনি মানে একসঙ্গে দুটোই, আপনাকে যেখানেই যাবেন সেটা দুটো বাই ওয়ান গেট টু। এই যে অফারে দুজন চলে এসছেন সেটা তাদের পিছনে নিয়ে বলতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, তিনি তো চ্যালেঞ্জ দিয়েছেন আগে যে তারা এসআইআর প্রক্রিয়া হওয়ার পরেও তাদের ভোটের শতাংশ বাড়বে, তাদের আসন শতাংশ বাড়বে, তিনি আগেই বলে দিয়েছেন। আরে আগে যদি বলে দেন তাহলে এত ভয় কিসের? এত মিছিল মিটিং, রাস্তায় নামা, ঘরের মধ্যে ঘুমান। কি বলছেন আগে শুনে নিন একবার। আর আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যেদিনকে এসআইআর এর কথা ঘোষণা করেছিল, পরের দিন সাংবাদিক বৈঠক করে বলেছিলাম যে বিজেপি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আজকে 5 দিন হয়ে গেল, তো 120 ঘন্টা পার, বিজেপি অ্যাকসেপ্ট করছে না কেন? তারা তো বলছে যে অনুপ্রবেশকারী চলে গেলে তৃণমূল নাকি হেরে যাবে। তাই যদি হয় তাহলে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক যে এসআইআর হওয়ার পরেও তৃণমূলের ভোটের শতাংশ বাড়বে আর আসনের সংখ্যা বাড়বে। আর যদি না বাড়ে আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, আর যদি বাড়ে তাহলে আমি কোনো শাস্তি দেবো না। কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে বাংলার যে 2 লক্ষ কোটি টাকা আপনারা আটকে রেখেছেন সেটা 1 সপ্তাহের মধ্যে আপনাদের ছাড়তে হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, কত ধানে কত চাল বোঝা যাবে। এইটুকুই আমার বলার। শুনলেন? এত যখন কনফিডেন্স ছোটে নবাবের, ভাবি মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের, এত কনফিডেন্স ঝরে ঝরে পড়ছে, বাড়ি গিয়ে ঘুমান। যেদিন এসআইআর প্রক্রিয়া অ্যাকচুয়াল শুরু হচ্ছে, বিএলওরা যাচ্ছে, সেদিন আপনারা রাস্তায় নামছেন কেন? কাকে প্রভাবিত করার চেষ্টা করছেন? কাদের ভয় দেখানোর চেষ্টা করছেন? বাড়িতে গিয়ে ঘুমান। যদি এই চ্যালেঞ্জ আপনারা এত একেবারে 100% এনশিওর থাকেন আপনি যে জিতবেনই, এর পরেও জিতবেন, ভোটের আসনও বাড়বে, শতাংশও বাড়বে, তাহলে রাস্তায় কেন? ভোট অনেক দেরি, তখন নির্বাচনের সময় রাস্তায় নামেন। আপাতত ভোটার তালিকাটা শুদ্ধ হতে দিন। আপনি তো বলছেন ভোটার তালিকা শুদ্ধতেও আপনি জিতবেন, এত ভয় কিসের? ভয় কিসের তার কারণ বলে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শোনাবো শুভেন্দু অধিকারীর মিছিলে যে ভিড় হয়েছে, আমি আপনাদের সেটা শোনাবো, দেখাবো, কিন্তু তার আগে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনাবো, কেন আতঙ্কটা শুনুন। এই যে রাজশাহী থাকার কথা বলছো, দুটো কারণে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী আর মৃত ভোটারদের নাম চলে গেলে বিকালবেলা ছাপ্পা মারবে কি করে? সকালবেলা গামছা পরে, দুপুরবেলা প্যান্ট পরে, বিকালবেলা লুঙ্গি পরে, আর সকালবেলা আপনার সালোয়ার কামিজ পরে, দুপুরবেলা শাড়ি পরে, বিকালবেলা বোরখা পরে। এই যে মৃত আর অ্যাবসেন্ট ভোটের যে চাষটা বিকালবেলা হয় 4টে থেকে 6টা, এটা তো আর দিতে পারবে না। প্রত্যেক বুথে 50 থেকে 150টা করে মৃত ভোট বেরোচ্ছে। বাংলাদেশি মুসলমানরা পালাচ্ছে, পালাও আজ রাতের মধ্যে, কাল ভোর হওয়ার আগে ভাগো।
ভাগো, যেখান থেকে এসছো সেদিক দিয়ে ভাগো। ডিঙ্গি ফিঙ্গি ধরে আমার নন্দীগ্রামে ধরেছি 4টা, বাংলাদেশ থেকে এসে গড়চক্র বেরিয়েছিল। আমাদের লোকদের বলছে পালাবো, আরে যে রাস্তা দিয়ে এসছো ওই রাস্তায় উঠো। নৌকাতে উঠে গেছে, নয়াচর দিয়ে পালাবে বাংলাদেশ। ভাগো, সব ভাগো, হাঁটো আসে। ভারতীয়রা থাকবে, কোন অনুপ্রবেশকারী থাকবে না। শুনলেন, এইটা হচ্ছে আতঙ্ক, যে ওই বিকেল 4টে বা 5টার পর থেকে এই যে ভোটের রেট হট করে বেড়ে যাওয়া, এইটা দেবে কে? মৃত ভোটাররা বাদ চলে গেলে কোন এপিক কার্ড নিয়ে আপনি যাবেন ভোট দিতে? একই এপিক কার্ড নিয়ে তো আপনি দুবার ভোট দিতে পারবেন না। আপনার তো আর সিট থাকলো না, খালি সিট তো তুলে নিচ্ছে, তাহলে কোন এপিক কার্ড নিয়ে আপনি ভোট দিতে যাবেন? এইখানেই এই আতঙ্কটা। আর এই আতঙ্ক থেকে এই এত মৃত্যু, প্রত্যেকটা মৃত্যুর তদন্তের আগেই, আমি বলছি না যে এশিয়ার আতঙ্কে একটা মৃত্যু হয়নি, সেটা আমার বলার এখতিয়ার নেই। তদন্তের আগে কেন বলা হচ্ছে? কোন তদন্ত ফরেন্সিক ল্যাব থেকে এখনো পর্যন্ত পরীক্ষিত হয়ে এসেছে যে না এটা একেবারে জেনুইন কেস? তার আগেই রাজনৈতিক দলকে কেন এইভাবে সুযোগ করে দিচ্ছে এই পত্রিকাগুলো? কেন এই পত্রিকাগুলো ছাপছেন না সাধারণ মানুষের জন্য উল্টো খবরটা, যে আতঙ্ক করবেন না? নির্বাচন কমিশন বলে দিয়েছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এনআরসির সঙ্গে এসআইআর এর সম্পর্ক নেই। নির্বাচন কমিশন ছেড়ে দিন, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এনআরসির সঙ্গে এসআইআর এর সম্পর্ক নেই। কেন আনন্দবাজার এর মতো এই সমস্ত, শুধু আনন্দবাজার বলছি বলে আমি জাস্ট একটা নাম বলছি, সমস্ত চ্যানেল এবং মিডিয়া এখন তো দেখছি খুব বেশি করে সবাই, মানে একেবারে বড় বড় চ্যানেল যারা আপনারা যেগুলো আপনারা দেখেন, এত বেশি করে তৃণমূল কংগ্রেসকে আঁকড়ে ধরে তাদের খবর, তাদেরকে জমি দেওয়ার চেষ্টা করছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আগে তবু কিছুটা তৃণমূল বিরোধিতা করার সাহস দু একটা চ্যানেলে অল্প হলেও ওই নিরপেক্ষতার নামে দেখাতো, এখন তো দেখছি সব সময় পাচার চেলে। সব সময় দেখি এখন খবর খুললে বিজেপির একেবারে কোনো একটা ঘটনা, যে নেত্রী বা যে নেতাকে কেউ পাত্তা পর্যন্ত দেয় না, সেই নেতা কোনো একটা মন্তব্য করে সেটা এনে দেখিয়ে দিচ্ছে। মানে এতটা ভয়ে ভীত হয়ে গিয়ে সংবাদ মাধ্যমগুলো, জানি না তাদের উপর ইনকাম এখন হচ্ছে কিনা, শাসকের এই যে ভয়ে ভীত হওয়ার জন্য তাদের যদি উপরি ইনকামের জন্য, তবে মানুষকে ভুল বোঝাবেন না। কেন মানুষকে ভুল বোঝাবেন না এই কথাটা বলছি জানেন? আপনাদের মনে রয়েছে কাকদ্বীপে কি ঘটনা ঘটেছিল? কাকদ্বীপে মা কালীকে কিভাবে প্রিজন ভ্যানে তুলেছিল জেহাদিরা, মা কালীর মুন্ডুচ্ছেদ করেছিল। আরে আমাদের ছিন্ন মস্তা কালীও রয়েছে। এই জেহাদিদের ছাড়ুন, জেহাদিদের বুদ্ধি বিদ্যা ওইটুকুনি লিমিটেড। আমাদের শত রূপে আমরা বিশ্বাস করি। আমাদের ছিন্ন মস্তা কালীও রয়েছে, মুন্ডুহীন কালী সে আরো ভয়ানক কালী। ওই মুন্ডু থেকে যে বিপদটা তার হতো, মুন্ডু কেটে তার বিপদ কয়েক যোজন বেড়ে গেছে। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি সেই প্রিজন ভ্যানে তোলার ঘটনার পর শুভেন্দু অধিকারী এই প্রথম কাকদ্বীপে পৌঁছাতে পারলেন। কাকদ্বীপে শুভেন্দু অধিকারীর জনসমুদ্রটা একবার দেখুন। আমি জানি না ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশের সাহায্য নিয়ে, সংগঠনের সাহায্য নিয়ে তৃণমূল কংগ্রেস কত ভিড় জমাবে, নিশ্চয়ই ভিড় তো জমাবে। শাসক দল সব জায়গায় ভিড় জমায়, এটা মানে আমি শাসক দলে থাকলে আমিও ভিড় জমিয়ে ফেলতাম, ওটা বড় কথা না। কিন্তু বিরোধী দল নেতাকে কিভাবে একবার স্পর্শ করার জন্য কাকদ্বীপের মানুষ হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ যারা করেছে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য বিরোধী দলনেতাই একমাত্র যেন যোগ্য মুখ্যমন্ত্রী, ভাবি মুখ্যমন্ত্রী, কাকদ্বীপের মানুষের মানে চোখে মুখে সেইটা যেন স্পষ্ট। আপনারা একবার দেখুন ভিড় এবং তাদের আবেগটা একবারে দেখুন আপনারা।
বুদ্ধিজীবীদের পক্ষ থেকে। দেখলেন এই যে বিরোধী দলনেতা এইভাবে যাচ্ছেন, কোনো পুলিশকে দিয়ে ভিড় তৈরি করতে হয়নি, কোনো পাড়ার মানে লালটু কেলটুকে নিয়ে এই 5,000 তোর থেকে কত আনবি বল, তোর থেকে কত আনবি বল, কোনো জোর জুলুম নয়, একেবারে স্বতঃস্ফূর্তভাবে হিন্দুদের সনাতন রীতির ওপর এই রকম মারাত্মক জেহাদিদের আক্রমণ, তারপরে আবারও পুলিশের বড় বড় চিত্ত আক্রমণ, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের এই ভয়ানক ঘটনায় হিন্দুরা এতটাই খেপে গিয়েছে, তাদের মধ্যে কাউকে দেখলেন যে এশায়ার আতঙ্কের জন্য শুভেন্দু অধিকারীর কাছে ক্ষিপ্তভাবে ছুটে আসছে? এত মানুষ, কার্যত নিরাপত্তার বেষ্টনীটা ভেঙে গেছিল একটা সময়, কোন মানুষকে দেখতে এই শুভেন্দু অধিকারীকে গিয়ে প্রশ্ন করছে কেন এশায়ার, কেন? সবাই বলছে যে এশায়ার প্রয়োজন। ওই মানুষগুলো কারুর চোখে মুখে আতঙ্ক দেখলেন? কারুর মুখে আতঙ্ক দেখলেন? সবাই একেবারে স্বতঃস্ফূর্তভাবে শুভেন্দু অধিকারীকে সমর্থন করছেন, অথচ সাধারণ মানুষকে ভড়কানোর জন্য শাসক দল এবং তাদের ইকোসিস্টেমে থাকা কিছু সংবাদ মাধ্যম। তবে আমি আপনাদের সামনে একটা কথা বলি, আজকে আপনারা শপথ নিন, আমি যারা আমাকে চেনেন, আমাকে ভালোবাসেন যারা, আজকে শপথ নিন, তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেওয়াটাই আমাদের একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে, এটাই শুধুমাত্র আমাদের লক্ষ্য নয়। এই যে সংবাদ মাধ্যমগুলো তিলে 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 দীর্ঘদিন ধরে এই অগণতান্ত্রিক একটা ব্যবস্থাকে এতদিন ধরে চলতে দিল, এদেরও কিন্তু গণতান্ত্রিক হিসাব আমাদের চাই। আজকে আপনারা শপথ নিন, আপনারা আমি ভুলে গেলেও আপনারা মনে করাবেন সেই দিনে, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন হয়তো আর থাকবে না রাজনৈতিকভাবে, সেই দিন মনে করাবেন এই সমস্ত গণতান্ত্রিক মানে নিরপেক্ষতার নামে এই ঘটনাগুলো তখন আমি আপনাদের সামনে এক্সপোজ করব। এদের হিসাব গণতান্ত্রিক, কোনো হিংসার কথা আজ পর্যন্ত বলিনি, কখনো বলবো না, কিন্তু হ্যাঁ, আইন আমাদের অনেক কিছু হাতিয়ার দেয়। সেই হাতিয়ারটা আপনি ব্যবহার করতে পারবেন যখন একটা নিরপেক্ষ গভর্নমেন্ট থাকবে, তখন কিন্তু এই সমস্ত এই এতদিন ধরে এই অগণতান্ত্রিক দলটাকে টিকিয়ে রাখার জন্য যারা চেষ্টা করলেন, তাদের কিন্তু সেই দিনে আমাদের নিশ্চিতভাবে তাদেরকে আমাদের চাঁচা ছোলা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আর সেটা মনে করিয়ে দেবেন আপনারাও, আমার তো মনে থাকবেই, আপনারাও মনে করিয়ে দেবেন। আমাদের প্রশ্নমান, আপনাদের প্রত্যেকের প্রশ্নমানে তাদেরকে বিদ্ধ হতে হবে। দরকার পড়লে তাদের মানে কি বলবো, যারা টক শোয়ে যাবেন, যে দলের প্রতিনিধিরা যাবেন, তাদেরকে প্রশ্ন করবেন যে আপনারা পিঠের শিরদাঁড়াটা সোজা করুন। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলার আগে নিজেদের পিঠের শিরদাঁড়াটা একটু সোজা করুন, না পারলে দড়ি ওই ওপর থেকে সিলিং এ কোনো একটা খুঁটির সঙ্গে শিরদাঁড়াটা দড়ি দিয়ে বেঁধে রাখুন। যাই হোক, আপনাদের মতামত লিখে জানাবেন। আজকে মহারণ শুরু হচ্ছে, ইলেকশন কমিশনের সমস্ত নীতি নিয়ম মানবেন, কারুর কোনো ভয়ের কিচ্ছু নেই, এবং বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে, সেই বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে কোঅপারেট করবেন, বিএলওদের পরিচয়পত্র জানতে চাইবেন, কোনো অতিরিক্ত ইনফরমেশন দেবেন না। যেটুকু নির্বাচন কমিশন প্রদত্ত তথ্য এনুমারেশন ফর্মে আছে তার বাইরে কোনো অতিরিক্ত তথ্য তাদের দেবেন না। তাদের আই কার্ড ভেরিফিকেশন অবশ্যই করবেন তথ্য দেওয়ার আগে। এখনকার মতো এখানেই।